বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থায় ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি নিয়ে আলোচনা করব। এটা বিশেষ করে যারা আইনি ছাত্র, সাধারণ মানুষ যাদের আগ্রহ আছে তাদের কাজে লাগবে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যেটাকে সংবিধানের অধস্তন আদালত বলা হয়েছে বা সাবঅর্ডিনেট কোর্ট বলা হয়েছে, আহ, বা আইনজীবীরা যেটাকে নিম্ন আদালত বলে, যদিও নিম্ন আদালত বলাটা সঠিক না। আদালত কখনো নিম্ন হয় না। মাজহার হোসেন মামলায় আদালতকে সোভরেন বলা হয়েছে। যদিও বাংলাদেশ সংবিধানে অধস্তন শব্দটা ইউজ করা হয়েছে, আমার বিবেচনায় সে শব্দটাও সঠিক না। এটা বলা যেত যে জেলা আদালত অথবা ডিস্ট্রিক্ট কোর্ট বিভিন্ন আইনে, স্পেশালি স্মল কজেস কোর্ট এবং সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এইসব আইনে ডিস্ট্রিক্ট কোর্ট বলে শব্দটা ইউজ করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা বেশিরভাগ আইনজীবীরা, বিশেষ করে তারা এই নিম্ন আদালত শব্দটা ইউজ করে। এই নিম্ন আদালত শব্দটা ইউজ করা সঠিক না। এবং একইভাবে বাংলাদেশ সংবিধানের অধস্তন আদালত বলে যে শব্দটা বাংলা শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটিও আদালতের জন্য বিফিটিং না। অ্যাজ বিকজ ইভেন অ্যাসিস্ট্যান্ট জাজ এক্সারসাইজিং এক্সারসাইজ দ্য সোভরেন পাওয়ার। সো আদালত কখনো সে তার এখতিয়ার বা তার জুরিডিকশন যত নিম্নই হোক না কেন, তিনি যেহেতু রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন, তাকে এভাবে লোয়ার কোর্ট বলে বা নিম্ন আদালত বলে আহ, সম্বোধনটা সঠিক না। যাই হোক, আমরা মূল আলোচনায় ফেরত আসি। আমরা যদি বাংলাদেশের জেলা আদালতের কাঠামো, গঠন, কার্যক্ষমতা এগুলো বুঝতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে জজ সাহেবদের যে নিয়োগ, যে এন্ট্রি লেভেল পোস্টটাকে বলা হচ্ছে সহকারী জাজ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে একটা প্রতিষ্ঠান আছে। এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এই প্রতিষ্ঠান সহকারী জাজ জাজ সাহেবদের নিয়োগ দেন। এবং এই জজ সাহেবদের নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি লেভেলের পোস্টটা হলো সহকারী জাজ। আপনারা জানেন এই সহকারী জাজ আহ, যিনি নিয়োগ প্রাপ্ত হন, এদের যোগ্যতা হলো কমপক্ষে এলএলবি স্নাতক হতে হবে। এলএলবি স্নাতক হতে হবে। এলএলবি স্নাতকরা পরীক্ষা দিয়ে আহ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী জাজ হিসেবে যোগদান করে থাকে। একজন ব্যক্তি যখন সহকারী জাজ হিসেবে যোগদান করেন, তখন মূলত তিনি শুধুমাত্র সিভিল ডিসপিউটস নিষ্পত্তি করতে পারেন এবং পাশাপাশি তিনি পারিবারিক বিরোধ নিষ্পত্তি করেন। এই দুইটা হলো তার কাজ। তো সিভিল ডিসপিউট নিষ্পত্তি করার ক্ষেত্রে আহ, যে সকল সিভিল ডিসপিউটের আর্থিক মূল্যমান 15 লাখ টাকা পর্যন্ত, সেগুলো সাধারণত একজন সহকারী জাজ বিচার করতে পারেন। এবং আহ, পারিবারিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আহ, তিনি জজ হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক আদালত আইন 2023-এর সেকশন 4-এ বলা হয়েছে যে প্রত্যেকটা সহকারী জাজ জজ পারিবারিক আদালত হিসেবে কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সহকারী জাজ হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হন, তিনি দুই ধরনের দায়িত্ব পালন করেন। একটা সিভিল সুট নিষ্পত্তি করেন এবং একটা পারিবারিক মামলা নিষ্পত্তি করেন। এর বাইরে তিনি কোনো ক্রিমিনাল মামলার বিচার করতে পারেন না। এরপরে টিয়ার্সটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। সহকারী জাজ যখন প্রমোশন পেয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হয়, তখনও তার ঠিক একই রকম আহ, বিচারিক ক্ষমতা। শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারেন এবং পাশাপাশি পারিবারিক মামলার বিচার করতে পারেন। তবে এখানে দেওয়ানি মামলার বিচার করার ক্ষেত্রে তার আর্থিক এখতিয়ারটা বেড়ে যায়। অর্থাৎ 25 লাখ টাকা পর্যন্ত মূল্যমানের আহ, বিরোধী বিষয়বস্তুর বিচার তিনি করতে পারেন। আবার একইভাবে পারিবারিক আদালত, জজ পারিবারিক আদালত হিসেবে পারিবারিক বিরোধগুলো, যেমন ডিভোর্স, ডাওয়ার, মেনটেনেন্স, কাস্টডি, গার্ডিয়ানশিপ, এই জিনিসগুলো আহ, বিচার করে থাকে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে যিনি কাজ করেন জেলা পর্যায়ে, তারও শুধুমাত্র সিভিল এবং ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট নিষ্পত্তি করার ক্ষমতা থাকে। আর অন্য কোনো ধরনের তার ক্রিমিনাল পাওয়ার নেই। তবে এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যদি তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে পোস্টেড হন, অর্থাৎ আমাদের দেশে দুই ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আছে। একটা জেলা জেলা ম্যাজিস্ট্রেসি বলি আমরা এটাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসি। আর একটা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি। যেসব জেলার মেট্রোপলিটন এরিয়া আছে সেখানে আরেকটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আছে।
তো একজন সিনিয়র সহকারী জাজ যদি তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টিং পান, তখন তার পদবি হয় সিনিয়র, তখন তার পদবি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো সহকারী জাজ যদি কখনো কোনো জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে পোস্টিং পান, তখন তার পদবি হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনিও শুধুমাত্র ক্রিমিনাল মামলার বিচার করতে পারেন, এবং তার শাস্তি দেওয়ার ক্ষমতা হলো উম, 2 বছর কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা। এর বাইরে তিনি বিচার করতে পারবেন না। তাহলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যেমন যদি ম্যাজিস্ট্রেট হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে পোস্টিং পান, তখন তার পদের নাম হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলে গণ্য হন, এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে সিআরপিসির 32 ধারার বিধান অনুযায়ী তখন তার উম, কারাদণ্ডের দেওয়ার ক্ষমতা হয় 5 বছর। 5 বছর পর্যন্ত তিনি কারাদণ্ড দিতে পারেন এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করতে পারেন। এটা হলো তার বিচারিক ক্ষমতা। ম্যাজিস্ট্রেট হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করেন, তখন তিনি আর কোনো সিভিল মামলা করতে পারেন না। এখন আসেন থার্ড প্রমোশনটা। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ও সরি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে নাম হলো তার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি যদি মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন এরিয়ার ম্যাজিস্ট্রেসিতে পোস্টিং পান, তাহলে তখন তার নাম হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার অ্যান্ড ফাংশন একই, অর্থাৎ ওই 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং আহ, 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। তবে যদি স্পেশালি ইম্পাওয়ার্ড হয় আন্ডার সেকশন 29C অফ সিআরপিসি, তখন তিনি আহ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছরের অধিক সাজা হয় এমন অপরাধ ব্যতীত যে কোনো মামলার বিচার করে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারে। এরপর আসেন তৃতীয় প্রমোশনটা। এটা হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বলে। এটা হলো থার্ড প্রমোশন বিচারকদের। এইখানে যখন থার্ড প্রমোশনটা পান, পদটার নামই হচ্ছে মানে যুগ্ম জেলা ও দায়রা জজ। এখানে 2টা পদ আছে, একটা হলো জয়েন্ট সেশন জাজ, আর একটা হলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। একই বিচারক 2টা পদ হোল্ড করেন যখন তিনি জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ হিসেবে প্রমোশন পান। তো জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ তার 2 ধরনের পাওয়ার থাকে, সিভিল সুটস নিষ্পত্তি করার ক্ষমতা থাকে এবং ক্রিমিনাল কেস নিষ্পত্তি করার ক্ষমতা থাকে। তো সিভিল সুট নিষ্পত্তি করার ক্ষেত্রে আহ, আহ, তার আর্থিক ক্ষমতা আনলিমিটেড, পিকুনিয়ারি জুডিশিয়েশন আনলিমিটেড, যে কোনো মূল্যমানের 25 লাখ টাকার ঊর্ধ্বের যে কোনো মূল্যমানের সিভিল বিরোধী বিষয়ের তিনি বিচার করতে পারেন। তার ক্রিমিনাল মামলা বিচারের ক্ষেত্রে he may passes he may pass any sentence recognized by law, but cannot pass the sentence of death or imprisonment not exceeding 10 years। তাহলে কি বুঝছে, কি বলতেছি আমরা? সিএপিসি সেকশন 31 এর বিধান অনুযায়ী একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশন জাজ তিনি যদি ক্রিমিনাল মামলার বিচার করেন, তাহলে আহ, তিনি আহ, মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড হয় এমন শাস্তি ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো শাস্তি দিতে পারেন। আইনে অনুমোদিত শাস্তিগুলো কি? পিনাল কোড 1860-এর 53-তে অনুমোদিত শাস্তিগুলোর কথা বলা হয়েছে। আমাদের দেশে 5 ধরনের শাস্তি প্রচলিত আছে বর্তমানে। একটা হলো ডেথ, লাইফ, ইমপ্রিজনমেন্ট, ফাইন, ফরফিচার। তো যাই হোক, এই যুগ্ম জেলা এবং দায়রা জজদের আপিল ক্ষমতাও আছে, এপিলেট পাওয়ার আছে। জেলা জজ যদি কোনো মামলার আপিল, বিশেষত তারা শুধুমাত্র সিভিল মামলার আপিল গুলো শুনতে পারে। সিভিল মামলার আপিল শোনার এখতিয়ার এই জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজের আছে। এই জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে পোস্টিং পায়, তাহলে তখন তার কোর্টের নাম হয় এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তখন তিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে কনসিডার হন। মজার ব্যাপার, যুগ্ম জেলা ও দায়রা জজ যুগ্ম মানে জয়েন্ট সেশন জাজ হিসেবে তিনি বিচার করে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারতেন। কিন্তু যখন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোস্টিং পেলেন, তখন তার বিচারিক ক্ষমতা অর্থাৎ আহ, মানে কারাদণ্ড দেওয়ার ক্ষমতাটা কমে 5 বছরে নেমে আসে,
5 বছর, যদি না তিনি স্পেশালি ইম্পাওয়ার্ড হয়ে কোনো বিচার করেন যেখানে তিনি 7 বছরের কারাদণ্ড দিতে পারেন। এই জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ যখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে পোস্টেড হন, তখন তার পদের নাম হয় এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তখন ওইখানেও তিনি যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেসি হোল্ড করেন এবং তার পাওয়ার এন্ড ফাংশন সেম হয়। 5 বছরের উম, কারাদণ্ড, 10 লাখ টাকা, 5 লাখ টাকা জরিমানা, এইটা। যদি আবারও তিনি স্পেশালি ইম্পাওয়ার্ড হন তাহলে তিনি সেক্ষেত্রে 33-এর এই ধারার বিধান অনুযায়ী, সিআরপিসি 33-এর এই ধারার বিধান অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। তবে আহ কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা যে কোনো ম্যাজিস্ট্রেট যদি একাধিক ধারায় কাউকে অভিযুক্ত করে বিচার করেন, সেক্ষেত্রে তার শাস্তি প্রদানের, তার কারাদণ্ড প্রদানের দ্বিগুণের বেশি, দ্বিগুণ পর্যন্ত তিনি কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। যেমন ফর এক্সাম্পল, একজন ম্যাজিস্ট্রেট কাউকে 406, 420 পেনাল কোডে অভিযুক্ত করে আহ, যদি ট্রায়াল করেন, তাহলে এখানে দুইটা ধারার অপরাধ তিনি ট্রায়াল করতেছেন। 406 ধারার শাস্তি হলো 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ফাইন অথবা বোধ। আর যদি 420 থাকে তাহলে এখানে 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার কথা বলা হয়েছে। এই ধরনের একাধিক অপরাধের যদি বিচার করে কোন ম্যাজিস্ট্রেট, তখন তার ক্ষমতার তার ক্ষমতা কত, 5 বছর, তার দ্বিগুণ পর্যন্ত তিনি কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এটা হলো এক্সেপশন। এরপর আসেন চতুর্থ প্রমোশনটা। ও না, এখানে আরেকটা কথা বলা যায় যে জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ যদি মেট্রো সেশনে পোস্টেড হন, তখন তার নাম হলো মেট্রো জয়েন্ট সেশন জাজ, মেট্রো সেশন জাজ। তখনও তার পাওয়ার ফাংশন একই থাকে। এই জয়েন্ট এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজের আমরা কখনো কখনো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জাজ হিসেবেও বিচার করতে পারেন, যেখানে শুধুমাত্র ভূমি জরিপ সংক্রান্ত বিরোধগুলো উত্থাপিত হয়। এরপরে আসেন চতুর্থ যে প্রমোশনটা, এজ এ এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ। এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হিসেবে একজন বিচারক প্রমোশন পান, তিনি তখন তার সিভিল, ক্রিমিনাল, আপিল, রিভিশন, এই 4টা এখতিয়ার হয়ে যায়। এই 4টা এখতিয়ার তিনি প্রয়োগ করতে পারেন। একজন অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ক্রিমিনাল, যে কোনো ক্রিমিনাল মামলার বিচার করতে পারেন এবং তিনি আইনে অনুমোদিত যে কোনো সাজা দিতে পারেন সিআরপিসি 31 সেকশনের বিধান অনুযায়ী। তার কোনো লিমিটেশন নেই। তারপরে যখন সিভিল মামলা করেন, যে কোনো সিভিল মামলা তার উম, বিচারের ক্ষমতা থাকে। তৃতীয়ত হলো আপিল, যে কোনো মামলার আপিল এবং যে কোনো মামলার রিভিশন, যেগুলো ডিস্ট্রিক্ট জাজ তার কোর্টে পাঠিয়ে দেবে তিনি সেগুলোর বিচার করতে পারেন। তার কোনো অরিজিনাল জুরিসডিকশন নেই, সবগুলো আসে জেলা ও দায়রা জজের আদালত থেকে। এই অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ম্যাজিস্ট্রেসিতে যদি পোস্টিং পান, তখন তার পদের নাম হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তখন তিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হন। যদিও অতিরিক্ত জেলা এবং দায়রা জজ, এডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ হিসেবে কাজ করার সময় তার আইনে অনুমোদিত যে কোনো সাজা দেওয়ার ক্ষমতা আছেন, কিন্তু যেই মাত্র তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেসিতে পোস্টেড হলেন, তখন তার বিচারিক ক্ষমতা কমে গেল। কেন? তখন তিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হন। আবার সিআরপিসির 32 ধারার বিধান অনুযায়ী তিনি 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত করতে পারেন, যদি না তিনি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হন। বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হলে তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এই অতিরিক্ত জেলা এবং দায়রা জজ যদি মেট্রোপল মেট্রো ম্যাজিস্ট্রেসিতে পোস্টেড হয়, তাহলে তার পদ হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওইখানে তার পাওয়ার ফাংশন ম্যাজিস্ট্রেট হিসেবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি এক্সারসাইজ করেন। তবে অতিরিক্ত জেলা ও দায়রা জজের কোনো প্রশাসনিক পাওয়ার নেই। তবে তিনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, তখন তার কিছু প্রশাসনিক পাওয়ার থাকে। তার স্টাফদের তিনি করতে পারেন, পোস্টিং করতে পারেন, শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারেন এবং আহ, তিনি তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটদের এসিআর এর আংশিক উম, লিখতে পারেন। এই অতিরিক্ত জেলা ও দায়রা জজ যখন মহানগর মানে মেট্রো সেশনে
একটা হলো মেট্রো ম্যাজিস্ট্রেসি আর একটা হলো মেট্রো সেশন। মেট্রো সেশনে যখন পোস্টেড হন তখন তার নাম হয় মেট্রো এডিশনাল সেশন, সেশন জাজ, মেট্রো এডিশনাল সেশন জাজ। তখন তার পাওয়ার অ্যান্ড ফাংশন আবার এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজের মতো সমান থাকে। এরপরে লাস্ট প্রমোশন বিচারকদের, সেটা হলো ডিস্ট্রিক্ট সেশন জাজ হিসেবে। ডিস্ট্রিক্ট সেশন, দিস ইজ দ্য লাস্ট প্রমোশন। ডিস্ট্রিক্ট সেশন জাজ হিসেবে প্রমোশন পাওয়ার পর কখনো তিনি কোনো জেলার প্রিন্সিপাল, কোনো জেলার দায়িত্বে পান, তখন তার নাম হয় জেলা ও দায়রা জজ। জেলার প্রিন্সিপাল, তখন তাকে প্রিন্সিপাল সিভিল জাজ বলা হয়। তখন তার প্রশাসনিক ক্ষমতা থাকে, প্রশাসনিক ক্ষমতা থাকে, আর্থিক ক্ষমতা থাকে, আহ, উম, সব ধরনের একদম সুপার পাওয়ার থাকে, বিচারিক ক্ষমতাটা তিনি এনজয় করেন। এই ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের মধ্যে অনেকে আবার ট্রাইব্যুনালের জাজ হিসেবে কাজ করেন, হ্যাভিং সেম পাওয়ার। যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওই জেলা ও দায়রা জজ পদমর্যাদার ব্যক্তি হন। সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক ওই জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক হন। আহ, তেমনি ভাবে মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক ওই জেলা ও দায়রা জজ পদমর্যাদার ব্যক্তি হন। এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল, অত দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। এরকম নানা ধরনের যে ট্রাইব্যুনাল গুলো আছে, আদালত গুলো আছে, যেমন স্পেশাল জাজ, ডিভিশনাল স্পেশাল জাজ, এই সবগুলোই জেলা ও দায়রা জজ পদমর্যাদার ব্যক্তিরা এই আদালত গুলো পরিচালনা করে। জেলা ও দায়রা জজ যদি মেট্রো সেশন এলাকায় পোস্টেড হয় তখন তার নাম হলো মেট্রো সেশন জাজ। তখনও তিনি একই ধরনের পাওয়ার এক্সারসাইজ করে থাকেন। তো এইটা হলো আমাদের বিচার ব্যবস্থা, জেলা পর্যায়ে আদালতগুলোর গঠন, ক্ষমতা ও কার্যক্রম। এটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখবেন কমেন্ট, আই উইল এক্সপ্লেন। তো আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে। আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা অল্প সময় যারা দক্ষ আইনজীবী হতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ একজন আইনের স্নাতকধারী ব্যক্তি তিনি যখন আইনজীবী হতে চান, অ্যাগেন হি ইজ টু মুভ ফ্রম পোস্ট টু পিলার। তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় একজন সিনিয়রের জন্য। একজন ব্যক্তি যার উম, আইনগত পেশাগত অভিজ্ঞতা 10 বছর, তিনি একজন পিপিএস নিতে পারেন। কিন্তু আমাদের দেশে আইনজীবীরা সাধারণত পিপিএস গ্রহণ করতে চান না। কারণ নিলে তাকে টাকা পয়সা দিতে হয়, তাকে একটু পরিচালনার খরচ আছে। আর যদি আপনার নিজের মামা চাচা না থাকে তাহলে আপনি ভালো সিনিয়র পাবেন না। আর যদি ভালো সিনিয়র না পান, ভালো শিখতে পারবেন না, কারণ এটা গুরুমুখী বিদ্যা। তাই আহ আর যদি কিছু ইম্পর্টেন্স পেতে চান কোর্ট কাছারিতে গিয়ে, তাহলে অবশ্যই কিছু শিখে যান। যদি দেখে যে সিনিয়র আপনি কিছু জানেন, আপনাকে দিয়ে কাজ হচ্ছে, তাহলে কিন্তু আপনার কদর থাকবে, আপনাকে কিছু টাকা পয়সা দিবে। না হলে আপনার কষ্টের কোনো শেষ নেই। এতে আমরা সেই সুযোগটা করে দিচ্ছি। আপনি যদি কিছু শিখতে চান আগে থেকে, তাহলে আমাদের কাছে শিখে যান। তারপরে দেখবেন যে আপনার মর্যাদা মূল্য অনেকখানি বেড়ে গেছে। তাহলে আর ওই মুহুরের গায়ে হাত দিয়ে বলতে হবে না যে ভাই আমি তো টাইম পিরিয়ড লিখতে পারি না, এটা একটু আমাকে শিখে দেন। যখনই আপনি মুহুরের কাছে শিখতে যাবেন তখন আপনার আর ইজ্জত থাকবে না। ওই মুহুরি আর আপনাকে ইজ্জত দেবে না। আর যখন দেখবে যে সিনিয়র আপনি একটা টাইম পিরিয়ডও লিখতে পারেন না, আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান খুবই কম, তখন তিনিও আপনাকে অবহেলা করবে, নিতে চাইবেন না। এতে এটা খুবই একটা কম্পিটিটিভ জায়গা। আপনি এখানে যাওয়ার পূর্বে অবশ্যই কিছু প্র্যাকটিক্যাল জিনিস শিখে যান, এবং সেই জিনিসটা আমাদের কাছে পাবেন। তাহলে আর আপনার অসম্মানিত হতে হবে না। আর যে কোনো ধরনের চাকরির পরীক্ষা, যে ল অফিসারের পরীক্ষাগুলো আমাদের কোর্সগুলো করা থাকলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি নির্দ্বিধায় হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের ল অফিসার, অথবা গৃহায়ণ অধিদপ্তরের ল অফিসার, অথবা বাংলাদেশ ব্যাংকের এডি, এইসব জায়গায় যদি আপনি ভালো করতে চান তাহলে আমাদের কোর্সগুলো করে যান, দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। পাশাপাশি আমাদের এই কোর্সগুলো করা থাকলে আপনি যদি বিজিএস পরীক্ষা দেন, আপনাকে ভাইভায় কেউ আটকাতে পারবে না। ঠিক একইভাবে বারের ভাইভাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি অনেক ভালো করবেন। তো আর অবহেলা করবেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং আপনার রেগুলার কোর্সের পাশাপাশি আপনি আগে থেকেই কিছু দক্ষতা অর্জন করুন। থ্যাংক ইউ অ্যাগেইন for watching this video on behalf of Badullah Academy.